আজ আয়াত মোর্শেদের দ্বিতীয় বিয়ে, অথচ প্রথম বিয়ের কোনো স্মৃতি আয়াতের কাছে স্পষ্ট নয়। ৮ বছর বয়সে সে অস্পষ্ট স্মৃতিগুলো যেন আজ এক বিশালাকার পাহাড় হয়ে তার সামনে দাঁড়িয়েছে। আয়াতের মনে হচ্ছে তার জীবনের চেয়ে বড় পরিহাস আর কিছুই হতে পারে না। একজন স্ত্রীর স্বামী জীবিত থাকতেও কি করে সেই স্বামীরই আপন চাচাতো ভাইয়ের সাথে তার বিয়ে হতে পারে? সমাজ বা আইন যাই বলুক, আয়াতের অবচেতন মন বারবার বিদ্রোহ করছে, কিন্তু সেই বিদ্রোহ প্রকাশ করার মতো শক্তি তার নেই। আয়াত আয়নার সামনে স্থির হয়ে বসে আছে, পরনে গাঢ় লাল বেনারসি, হাতে মেহেদির আলপনা। তার পাশে দাঁড়িয়ে আছে শেহজাদি, যার ভাইয়ের সাথে আজ আয়াতের বিয়ে। আয়াত আয়নার সামনে স্থির হয়ে বসে আছে, পরনে গাঢ় লাল বেনারসি, হাতে মেহেদির আলপনা। তার পাশে দাঁড়িয়ে আছে শেহজাদি, যার ভাইয়ের সাথে আজ আয়াতের বিয়ে। শেহজাদি মেজ চাচা আনোয়ার চৌধুরীর মেয়ে হলেও সে যেন আজ আয়াতের একমাত্র আশ্রয়। শেহজাদি আয়াতের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, আপু, এখনো সময় আছে। তুই দাদাজানকে গিয়ে একবার বল যে তুই এই বিয়েতে রাজি নস। আমার ভাইয়া মানুষ ভালো না, তা তুইও জানিস। ও তোকে মানুষ হিসেবে নয়, নিজের জেদ হিসেবে পেতে চায়। আয়াত ম্লান হাসলো, সেই হাসিতে কোনো প্রাণ নেই। সে শান্ত গলায় বলল, দাদাজানের কথার উপরে কথা বলার সাহস এবারই কারণেই শেহজাদি। আর তাছাড়া যাকে স্বামী বলে জানতাম সেই আরভান তো কোনোদিন ফিরে আসেনি। 12 বছর হয়ে গেল, একটা খবরও নেয়নি। যার কোনো অস্তিত্ব নেই তাকে আঁকড়ে ধরে আর কতদিন থাকা যায়? তার চেয়ে দাদাজান যা ভালো মনে করছেন তাই হোক। হয়তো এটাই আমার নিয়তি। আয়াতের কথা শেষ হতেই ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন নাজমা বেগম। তার চোখে মুখে এক ধরনের কুটিল তৃপ্তি। তিনি বাঁকা হেসে বললেন, আর কত সাজগোজ করবি? সময় হয়ে গেছে। শাহরিয়া তো নিস্তরে উসখুস করছে। আমার ছেলেটার কপালই বন্ধ। বড় ভাইয়ের ফেলে যাওয়া এটো বউকে এখন আমার ঘরে তুলতে হচ্ছে, বংশের মান মর্যাদা রক্ষার খাতিরে। কি জানি ছেলেকে আমার কোনো জাদুটানা বা তাবিজ করেছিস কিনা? নইলে তোর মতো অলক্ষণে মেয়েকে বিয়ে করার জন্য ও এমন পাগল কেন হবে? মায়ের তিক্ত কথায় শেহজাদি প্রতিবাদ করতে চাইল, কিন্তু আয়াত তাকে চোখের ইশারায় থামিয়ে দিল। আয়াত জানে আজ তার ভাগ্যে যা লেখা আছে তা খণ্ডানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারণে। না হলে তাকে মাত্র 12 বছর বয়সে কেন এতিম হতে হবে? কেনই বা সেই ছোটবেলা থেকে এই শ্বশুর বাড়িতে বড় হতে হলো, যেখানে নিজের স্বামীর কোনো অস্তিত্ব নেই? এই যে বাড়িতে সে বড় হয়েছে, সেই বাড়ির মানুষগুলি আজ তাকে পণ্য বানিয়ে ফেলেছে। নিস্তলায় বৈঠকখানায় থমথমে পরিবেশ। আফজাল চৌধুরী সোফায় বসে তসবি গুনছেন, তার পাশে বসে আছে শাহরিয়ার। শাহরিয়ারের চোখে এক ধরনের উন্মাদনা। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তার জন্য এই বিয়েটা কেবল একটা সামাজিক বন্ধন নয়, বরং আয়াতকে নিজের কবজায় নেওয়ার এক দুর্নিবার আকাঙ্ক্ষা। ছোটবেলা থেকে যে আয়াতকে পাওয়ার জন্য সে মরিয়া ছিল, আজ তার সেই স্বপ্ন সফল হতে চলেছে। ছোট চাচা আমজাদ চৌধুরী পায়চারি করছিলেন। তিনি অস্থির হয়ে বললেন, আব্বা, কাজী সাহেব তো চলে এসেছেন, কিন্তু আমার মন বলছে আমরা তাড়াহুড়ো করছি। আয়াতের কোনো মতামত না নিয়ে ওর উপরে এভাবে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? তাছাড়া আরফানের দিক থেকে তো কোনো ডিভোর্স লেটার আসেনি। আইনত কি এই বিয়েটা বৈধ হবে? আফজাল চৌধুরী তসবি থামিয়ে গর্জে উঠলেন, চুপ কর আমজা। আরভান মরলো না বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে ছেলে তার বাবার মতো রক্ত ধোঁকা দিয়ে বিদেশের মাটিতে পড়ে থাকে, একটা বারও পরিবারের খোঁজ নেয় না, তাকে আমি নাতি বলে স্বীকার করি না। মনসুর আলীকে আমি কথা দিয়েছিলাম তার নাতনিকে আমি এই বাড়ির বউ করব। আরভান যখন সেই মর্যাদা রাখেনি, তখন শাহরিয়ারই এই দায়িত্ব নেবে। আমজাদ চৌধুরী দমে না গিয়ে বললেন, আব্বা, আপনি ভুলে যাচ্ছেন তাদের ছোটবেলায় বিয়ে হলেও রেজিস্ট্রি করা হয়েছিল, যা আয়াতের বয়স 18 হওয়া মাত্রই আইনি ভিত্তি পেয়েছে। আয়াত এখন 20 বছরের যুবতী। তার মানে তাদের বিয়েটা শুধু কালেমার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা পূর্ণাঙ্গ আইনি বিয়ে। আরভানকে ছাড়া এই বিয়েটা জায়েজ হবে না। আফজাল চৌধুরী তাচ্ছিল্যের সুরে বললেন, আইনের কথা আমাকে শিখিও না। যে স্বামী 12 বছর নিখোঁজ তার কোনো অধিকার নেই। তাছাড়া 18 বছর পার হওয়ার পর আয়াতের সাথে আরভানের বিয়েটা যে অটোমেটিক রেজিস্ট্রি হয়ে গেছে, সেটা ভাঙার জন্য আরভানকে তো আসতে হবে। সে যখন আসেনি, তখন আমি ধরে নিচ্ছি সে এই সম্পর্ক মানে না। কাজী সাহেব, আপনি কাজ শুরু করুন। আনোয়ার চৌধুরী টিপ্পনি কেটে বললেন, ভাইজান, স্বামী যে হয় সে পাশে থাকে, যে 12 বছর উধাও কখনো স্ত্রীর খোঁজ নেয়নি, তার আবার কিসের অধিকার? আমজাদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বসে পড়লেন।
তার হাতে কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে কাজী সাহেব খাতা খুলে বসলেন। শাহরিয়ারের বাবা আনোয়ার চৌধুরী তাড়া দিয়ে বললেন, কাজী সাহেব শুরু করুন, শুভ সময় যাওয়ার আগেই কাজটা সেরে ফেলি। উপর থেকে আয়াতকে নিয়ে আসার তোড়জোড় চলছে। ছোট চাচি পারভিন সুলতানা আয়াতের হাত ধরে নিচে নামিয়ে আনছেন। সিঁড়ি দিয়ে নামার সময় আয়াতের পা কাঁপছিল। তার মনে পড়ে যাচ্ছিল সেই ছোট্টবেলার কথা। দাদা শ্বশুর বলেছিলেন তার দাদি শাশুড়ি জাহানারা বেগম যখন অসুস্থ বিছানায় শুয়ে তার আর আরভানের হাত এক করে দিয়েছিলেন। আরভান তখন 17 বছরের কিশোর ছিল, আর সে মাত্র 8 বছরের এক চঞ্চলা বালিকা। বিয়ের কদিন পরে আরভানের বাবা তাকে নিয়ে বিদেশে চলে যায়। সেটাই ছিল তাদের শেষ দেখা। এরপর তারা কোনোদিনও ফোন করেনি, কোনো চিঠিও দেয়নি। অথচ সেই মানুষটার নামে আয়াত নিজে সতীত্বের ভালোবাসা জমিয়ে রেখেছিল এতকাল। বৈঠকখানায় আয়াতকে বসানো হলো। কাজী সাহেব গম্ভীর গলায় বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত মদেশের পিতা মৃত ইমতিয়াজ মদেশ আপনাকে 2 লক্ষ টাকা দিনমোহর শাহরিয়ার চৌধুরীর সাথে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আপনি কি রাজি? পুরো ঘরে পিনপতন নীরবতা। আফজাল চৌধুরী আয়াতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বেনারসির ভারী কাজের আড়ালে আয়াতের ছোট্ট শরীরটা অনবরত কাঁপছে। সেই কম্পন আর তার নুয়ে পড়া ভঙ্গি দেখে আফজাল চৌধুরী স্পষ্ট বুঝতে পারছেন মেয়েটা শব্দহীনভাবে কাঁদছে। অথচ তার এই অসহায়ত্ব দেখে শাহরিয়ারের চোখে খেলে যাচ্ছে এক ধরনের পৈশাচিক আনন্দ। আয়াত মাথা নিচু করে পাথর হয়ে বসে আছে। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। যাকে দীর্ঘ 12 বছর ধরে মনের প্রাণে স্বামী হিসেবে মেনে এসেছে, আজ তাকে মন থেকে এক নিমিষে মুছে ফেলে অন্য কারো নাম নেওয়া কি এতটাই সহজ? ছোট চাচি পারভিন সুলতানা আয়াতের হাত ধরে সামান্য চাপ দিলেন, ইশারা করলেন হ্যাঁ বলতে। আয়াত যখনই কাপা ঠোঁটে কবুল বলতে যাবে, ঠিক তখনই বাড়ির বাইরে থেকে একটা গাড়ির টায়ার ঘষার বিকট শব্দ শোনা গেল। গাড়ির শব্দটা এতটাই তীব্র ছিল যে ঘরের সবাই চমকে উঠল। আমজাদ চৌধুরী জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলেন। গ্রামের এই নির্জন এলাকায় এত রাতে এমন দামি গাড়ির শব্দ হওয়া অকল্পনীয়। কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল যখন বাড়ির বৈঠকখানার বড় সদর দরজাটা হঠাৎ সশব্দে খুলে গেল। বাইরের ঝোড়ো বাতাস আর হ্যালোজেন লাইটে তীব্র আলো একসাথে ঘরের ভেতর আছড়ে পড়ল। আফজাল চৌধুরী চশমা ঠিক করে দরজার দিকে তাকালেন। দরজার সামনে একটা দীর্ঘ ছায়া এসে পড়েছে এক বলিষ্ঠ শরীরের দীর্ঘদেহী পুরুষ। বৈঠকখানার সদর দরজায় দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহী পুরুষটির রাজকীয় উপস্থিতি দেখে ঘরের প্রতিটা মানুষ পাথরের মূর্তির মতো জমে গেল। বাইরে হাওয়ার ঝাপটা ঘরের ভেতরের গুমট নিস্তব্ধতাকে এক লহমায় তছনছ করে দিচ্ছে। ব্ল্যাক সুটে মোড়ানো সুঠাম দেহে সে আগন্তুকের আভিজাত্য যেন পুরো ঘরকে এক নিমিষে ম্লান করে দিল। কালো শার্টের উপরে দুটো খোলা বোতামের ফাঁক দিয়ে উকি দেওয়া উন্নত গ্রীবা আর নিখুঁতভাবে পেছনের দিকে টেনে দেওয়া চুল তাকে যেন এক দুর্ধর্ষ পৌরুষে ভূষিত করেছে। তার চোখের চাহনি খুবই তীক্ষ্ণ হবে, তাতে মিশে আছে এক ধরনের উদাসীনতা। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে এক বিদেশি তরুণী, সোনালি চুল, নীল চোখ আর পরনে পশ্চিমা পোশাক। সে কিছুটা কৌতূহল আর কিছুটা বিরক্তি নিয়ে অদ্ভুত এই পরিবেশটা দেখে যাচ্ছে। পুরো ঘরে পিনপতন নীরবতা। কাজী সাহেবের হাতের কলম থমকে গেছে। শাহরিয়ারের কপালে বিরক্তির রেখা স্পষ্ট। সে দাঁতে দাঁত চেপে আগন্তুককে দেখছে। আফজাল চৌধুরী কম্পিত হাতে চশমাটা ঠিক করলেন। তার ঝাপসা চোখের মণি দুটো চিকচিক করে উঠল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তিনি অস্ফুট স্বরে বললেন, আরশাদ, তুমি কি আজরাতের ছেলে, আমার আরভান দাদু ভাই? আরভান ধীর পায়ে ভেতরের দিকে এগিয়ে এলো। তার প্রতিটা পদক্ষেপের শব্দ যেন এই বিশাল বাড়ির নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। আরভান হাসলো, তবে সেই হাসিতে কোনো আবেগ নেই। আসসালামু আলাইকুম দাদাজান। সে সামনে এগিয়ে গিয়ে আফজাল চৌধুরীর দিকে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করতে চাইল, কিন্তু আফজাল চৌধুরী তাকে আর সুযোগ দিলেন না। তিনি দু হাতে আরভানকে জড়িয়ে ধরলেন। 12 বছরের জমাট বাঁধা অভিমান যেন এক মুহূর্তে নাতির শরীরের উষ্ণতায় গলে জল হয়ে গেল। দাদাজান, আপনি কেমন আছেন? আরভানের কণ্ঠস্বর গম্ভীর এবং ভরাট। বাংলাটা সে ভুলে যায়নি, তবে বলার ভঙ্গিতে বিদেশি টান কিছুটা স্পষ্ট। আফজাল চৌধুরী নিজেকে সামলে নিয়ে বললেন, আমি ভালো আছি, এখন তো ভীষণভাবে ভালো আছি। আমি জানতাম তুই আসবি। রক্ত কখনো বেইমানি করে না। তুই না এলে আমি মনসুরকে দেওয়া কথা রাখতে পারতাম না। শাহরিয়ার সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে কর্কশ গলায় বলল, এই নাটকের মানে কি দাদাজান? বিয়ের দেরি হয়ে যাচ্ছে, আর আপনি আরবান হন আর যেই হন, আপনি যখন এসেছেন তখন মেহমান হয়ে পাশে বসুন। আমার আর আয়াতে বিয়েটা শেষ হতে দিন। আরভান একবার শাহরিয়ার দিকে তাকালো। তার নজর পড়ল চেয়ারে বসা একটা মেয়ের দিকে। এতক্ষণ সে আয়াতের দিকে তাকায়নি। এবার সে ঘাড় ঘুরিয়ে দেখলো লাল বেনারসিতে মোড়ানো একটা মেয়ে, যার মুখমণ্ডল লম্বা, ঘোমটায় পুরোপুরি ঢাকা। সে মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে। আরভানের ভ্রু কুঁচকে গেল। সে দাদাজানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কি হচ্ছে দাদাজান? আফজাল চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমরা ভুল করতে যাচ্ছিলাম দাদু ভাই। রাগের মাথায় আমি তোর
আমানত অন্যকে দিয়ে দিতে যাচ্ছিলাম। ভালো হয়েছে তুই ফিরে এসেছিস। আরভান অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল। আমার আমানত মানে? আফজাল চৌধুরী আয়াতের দিকে ইশারা করে বললেন, এই যে তোর স্ত্রী আয়াত, যার সাথে তোর ছোটবেলায় বিয়ে হয়েছিল, তুই তো ওর জন্যই এসেছিস, তাই না দাদু ভাই? এক মুহূর্তের জন্য আরভানের মুখে এক ধরনের অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে পাশের বিদেশি মেয়েটাকে ইশারায় কাছে ডাকলো। মেয়েটি আরভানের বাহু চাপড়ে ধরে দাঁড়ালো। আরভান শান্ত গলায় বলল, ভুল বুঝছেন দাদাজান, আমি কোনো আমানত বা স্ত্রীর জন্য আসিনি। আমি এসেছি সেই পুতুল খেলা নামক সম্পর্কটা চিরতরে শেষ করতে। আই নিড এ ডিভোর্স। আরভান তার পাশের মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়ে বলল, শি ইজ জেসিকা, মাই ফিয়ন্সে। আমরা শীঘ্রই বিয়ে করব, তাই আইনগতভাবে এই ভিত্তিহীন সম্পর্কটা মিটিয়ে নিতে এসেছি। কথাটা যেন ঘরে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। শাহরিয়ারের মুখে জয়ের হাসি ফুটল। অন্যদিকে আমজাদ চৌধুরী এবং পারভিন সুলতানা আশাহত হলেন। আফজাল চৌধুরীর মুখ মুহূর্তে গম্ভীর হয়ে গেল। আফজাল চৌধুরীর চোখের সামনে মুহূর্তে 30 বছর আগে সে অভিশপ্ত দিনটি ভেসে উঠল। সেদিন তার বড় ছেলে আশরাত ঠিক এভাবে একজন বিদেশিনীকে পাশে নিয়ে দাম্ভিকতার সাথে দাঁড়িয়েছিল, চুরমার করে দিয়েছিল বাবার স্বপ্ন। আজ ইতিহাসের নিষ্ঠুর পুনরাবৃত্তি ঘটিয়ে নাতি আরভানও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আফজাল চৌধুরীর মনে হলো সময় যেন থমকে গিয়ে তাকে আবারও সেই পরাজয় আর অপমানের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে রক্তের টান হেরে যায় বিদেশের মোহে। আনোয়ার চৌধুরী সুযোগ বুঝে টিপ্পনি কেটে বললেন, আব্বা, দেখলেন তো আপনার নাতি কি রত্ন ফিরেছে। ডিভোর্স যখন হবে তখন দেরি করে লাভ কি? শাহরিয়ার আর আয়াতের বিয়েটা এই মুহূর্তে করিয়ে ফেলা হোক। আয়াত অন্তত একটা গতি পাবে। চুপ করো আনোয়ার, এখানে কার বিয়ে হবে আর কার হবে না সেই সিদ্ধান্ত আমি নেব। তিনি আরভানের দিকে তাকিয়ে বললেন, তুমি ডিভোর্স দিতে এসেছো নাকি করতে এসেছো তা আমি পরে দেখব। আপাতত রাত অনেক হয়েছে, তোমরা অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম করো। তিনি শেহজাদিকে উদ্দেশ্য করে বললেন, শেহজাদি, আরভান আর এই বিদেশি মেয়েটিকে আলাদা করে নিয়ে যাও, ওদের থাকার ব্যবস্থা করো। আমজাদ, মেহমানদের বিদায় করে দাও। আজকের মতো আয়োজন এখানেই সমাপ্ত। শাহরিয়ার প্রতিবাদ করতে চাইল। কিন্তু দাদাজান, আফজাল চৌধুরী তার লাঠি দিয়ে মেঝেতে সজোরে আঘাত করে বললেন, আমার কথা কি কানে যায়নি? এই মুহূর্তে সবাই যার যার ঘরে যাও, আমার শরীর ভালো লাগছে না। তিনি আয়াতের দিকে তাকিয়ে ম্লান স্বরে বললেন, আয়াত দাদুমণি, আমার হাতটা ধর, আমাকে আমার ঘরে নিয়ে চল। এতক্ষণ পাথরের মতো বসে থাকা আয়াত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে ঘোমটাটা আরো একটু টেনে দিল যাতে কেউ তার চোখের জল দেখতে না পায়। সে আরভানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আরভান লক্ষ্য করলো আয়াতের পরনের বেনারসি খসখস শব্দ আর এক অদ্ভুত আতরের সুগন্ধ। আরভানের ভ্রু কুঁচকে গেল। তার মনে ভাবনা এলো, আধুনিক যুগে এমন ঘোমটা টানা সেকেলে মেয়ে এখনও আছে। সে বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। আয়াত অত্যন্ত সাবধানে আফজাল চৌধুরীকে ধরে সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে গেল। আরভান নিচে তাকিয়ে দেখল ছোট্ট এক 7 বছরের বালক আরিয়ান অবাক হয়ে তার স্যুটের দিকে তাকিয়ে আছে। আরভান তাকে দেখে হালকা হাসলো, কিন্তু তার মন পড়ে রইল সেই ঘুমটা দেওয়া মেয়েটার উপর। কেন জানি না মেয়েটার নীরবতা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলছে। আফজাল চৌধুরী শোবার ঘরে পা রাখা মাত্রই তিনি দরজাটা বন্ধ করতে বললেন। আয়াত দাদাজানকে বিছানায় বসিয়ে দিয়ে যখন চলে যেতে চাইল তখন তিনি আয়াতের হাত ধরলেন। আফজাল চৌধুরী বললেন, আয়াত, ঘোমটাটা তোল দাদুমণি, আমার সামনে আর আড়াল রাখিস না। আয়াত ধীরে ধীরে ঘোমটা সরালো। তার চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে আছে, নাকের ডগা গোলাপের মতো লাল। কান্নার ভারে তার কণ্ঠস্বর বুঝে এসেছে। সে নিচু গলায় বলল, দাদাজান, কেন আমায় বারবার এমন অপমানের মুখে ফেলছেন? দয়া করে আমায় এই নিষ্ঠুর নিষ্ঠুর খেলাটা বন্ধ করুন আমায় নিয়ে। উনি নিজের জীবনের জন্য অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে করে এনেছেন, তাহলে আমি এখানে কিসের দাবিদার? আমার এই বাড়িতে কোনো অধিকার নেই। এবার আমায় ফুপি জানের কাছে যেতে দিন। দয়া করে আবার নতুন করে বিয়ের নামে কোনো নাটক শুরু করবেন। আমি শুধু শান্তি চাই একটু, দাদাজান। অধিকার কেউ দেয় না আয়াত, অধিকার কেড়ে নিতে হয়। ও বিদেশ বিভুঁইয়ে বড় হয়েছে, মায়াই বাঁধন ভুলে গেছে। কিন্তু তুই তো এ বাড়ির বউ। মনসুর আলীর নাতনি কি এত সহজেই হার মানবে? ও যখন এখানে এসেছে তখন তোকেও ওর বউ হিসেবে মানবেই, এটা আমার সিদ্ধান্ত। উনি আমায় পছন্দ করে না, তা তার কথা স্পষ্ট, দাদাজান। উপরন্তু ওনার সাথে আসা ওই ওই ভিনদেশি মেয়েটাকে তো আপনি দেখেছেন। কোথায় সে আর কোথায় আপনার আয়াত?
তাছাড়া উনি ডিভোর্স পেপার সাথে করে নিয়ে এসেছেন। দাদাজান তার মাথায় হাত রেখে বললেন, নিয়ে এলেই সব শেষ হয়ে যায় না। ও বিদেশি মেয়ের চাকরি হয়তো ক্ষণিকের জন্য ওকে মোহবিষ্ট করেছে, কিন্তু আত্মার টান সেখানে নেই। ও যতদিন এখানে আছে তুই ওর কাছাকাছি থাকবি, ওর সেবা করবি, ওকে মনে করিয়ে দিবি যে এই মাটির টান আর তোর অধিকার কতটা প্রবল। তুই শুধু হার মানিস না দাদু ভাই। আয়াত ভেজা চোখে দাদাজানের দিকে তাকিয়ে মৃদু হাসলো। সে নিচু স্বরে বলল, দাদাজান, এসব করা মানে তো স্রেফ জোর করা। আর জোর করে আর যাই হোক, ভালোবাসা বা সংসার কোনোটাই হয় না। আপনি কি বুঝতে পারছেন না? আপনি আমার কাছে এমন এক আবদার রাখছেন যা আমার জন্য চরম লজ্জার। যে পুরুষটা অন্য এক নারীকে পাশে নিয়ে দাঁড়িয়ে সগর্বে বিচ্ছেদের ঘোষণা দেয়, তার সামনে নিজেকে বিলিয়ে দেয়া কি আমার পক্ষে সম্ভব? যার চোখে আমার জন্য কোনো সম্মান নেই, তার মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করাটা কি এক ধরনের নির্লজ্জতা নয় দাদাজান? দয়া করে আমার আত্মসম্মানটুকু এভাবে ধুলে মিশিয়ে দেবেন না। আফজাল চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। তিনি বললেন, একটা সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ রে দাদুমণি, কিন্তু সেই সম্পর্কের দায়ভার সারা জীবন বয়ে নিয়ে চলা ভীষণ কঠিন। তুই যাকে নির্লজ্জতা বলছিস, আমি তাকে বলছি নিজের অধিকারের লড়াই। এই শেষবার না হয় এই বুড়োটার অনুরোধটা রেখে দেখ। হয়তো জীবন তোর জন্য এমন কোনো সুন্দর মোড় অপেক্ষা করে রেখেছে যা তুই কল্পনাও করতে পারছিস না। অন্ধকার না এলে যেমন ভোরের আলোর মূল্য বোঝা যায় না, তেমনি এই কষ্টের পরেই হয়তো তোর জন্য সুখের কোনো ফাল্গুধারা অপেক্ষা করছে। বিশ্বাস রাখ দাদুমণি, আল্লাহর ইচ্ছার উপর কোনো ইচ্ছা বড় নয়। হার মানার আগে শেষ চেষ্টাটুকু করতে দোষ কি? আয়াত আর কিছু বলল না। সে ভালো করেই জানে এই অসম লড়াইয়ে জেতা প্রায় অসম্ভব। তবুও দাদাজানের করুণার্থী আর শেষ অনুরোধ সে ফেলতে পারল না। মাথা নিচু করে নীরবে সম্মতি জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে এলো। আয়াত দাদুর ঘর থেকে বেরিয়ে অন্ধকার বারান্দা দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। করিডোরের লাইটগুলো আধো অন্ধকার। হঠাৎ পেছন থেকে একটা শক্তিশালী হাত তাকে হ্যাচকা টানে পাশের একটা অন্ধকার দেয়ালের সাথে চেপে ধরল। আয়াত চিৎকার করতে চাইল, কিন্তু আগন্তুক তার একটা হাত দিয়ে আয়াতের মুখ সজোরে চেপে ধরল। ভয়ে আয়াতের হৃৎপিণ্ড যেন গলার কাছে দলা পাকিয়ে এলো। ধস্তাধস্তির এক পর্যায়ে তার সযত্নে করা খোপাটা আলগা হয়ে খুলে গেল। একরাশ অবাধ্য চুল মুহূর্তে পিঠের উপর ছড়িয়ে পড়ল। আগন্তুক তার মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে এলো। আয়াত অনুভব করলো তার ঘাড়ের উপর লোকটার তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। আগন্তুক এক হাতে তার মুখ চেপে ধরে অন্য হাতে আয়াতের এলোমেলো হয়ে যাওয়া চুলের সুগন্ধ টেনে নিল এক লম্বা নিঃশ্বাসে। আয়াতের শরীর থরথর করে কাঁপছে। অন্ধকারে মানুষটার চেহারা স্পষ্ট নয়, শুধু তার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আর তার শক্তিশালী হাতের স্পর্শে আয়াতের দম যেন বন্ধ হয়ে আসছে। যন্ত্রণায় সে নীল হয়ে যাচ্ছে। অন্ধকার করিডোরে দেয়ালের সাথে পিষ্ট হয়ে আয়াত অনুভব করছিল যমদূতের উপস্থিতি। শাহরিয়ারের হাতের বাঁধন ক্রমশ শক্ত হচ্ছে। তার তপ্ত নিঃশ্বাস আয়াতের কানে লতিতে এসে আঁচড়ে পড়ছে। শাহরিয়ার চোখ বন্ধ করে এক গভীর ঘোরের মধ্যে বিড়বিড় করছিল, লড়িস না আয়াত, প্লিজ জান পাখি, লড়িস না। আজ রাতে তোর গায়ের এই গন্ধে আমার মাতাল হওয়ার কথা ছিল। তোর ওই লাল ঠোঁটের হাসি খুব কাছ থেকে দেখার কথা ছিল, কিন্তু ওই শালা আরবান এসে সব নষ্ট করে দিল। আয়াতের মুখ শাহরিয়ারের শক্ত তালুর নিচে নির্মমভাবে চাপা পড়ে আছে। সে গোঙাচ্ছে, নিঃশ্বাস নেওয়ার জন্য জান পানি ছটফট করছে। কিন্তু আজ শাহরিয়ারের উন্মাদনা যেন সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। সে যখন পৈশাচিক লালসায় আয়াতের ঘাড়ের কাছে মুখ নামিয়ে আনলো, ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য প্রান্ত থেকে একটা গম্ভীর এবং বরফ শীতল কণ্ঠস্বর অন্ধকার চিরে ভেসে এলো। তোমাদের এই সস্তা রোমান্স শেষ হলে আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো, রাইট নাও। কণ্ঠস্বরটি শুনে শাহরিয়ারের শরীর শক্ত হয়ে গেল। সে ঝট করে আয়াতের মুখ থেকে হাত সরিয়ে পেছনে তাকালো। আরভান সেখানে দাঁড়িয়ে আছে, দেয়ালের সাথে দুহাত ভাঁজ করে অবহেলার ভঙ্গিতে দাঁড়িয়ে দেখছে তাদের। যেন তার তীক্ষ্ণ দৃষ্টি এই দৃশ্যটি গভীর অবজ্ঞার সাথে পর্যবেক্ষণ করছে। তার চোখে মুখে কোনো ক্রোধ নেই, বরং এক ধরনের বিদ্রুপাত্মক ঘৃণা ফুটে উঠেছে। আরভান তার কবজিতে থাকা ব্ল্যাক ডেটোনা রোলেক্স ঘড়িটার দিকে একবার তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, ডোন্ট ওয়ারি, আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব ইউর প্রাইভেট মুভমেন্ট। তবে রোমান্স করার জন্য তোমরা যে জায়গাটা বেছে নিয়েছো তা বড্ড বেমানান। আরভান তার ঠান্ডা চোখ দুটো একবার আয়াতের উপর বুলিয়ে নিল। আয়াত যখন হাঁপাচ্ছে, ফুসফুস ভরে অক্সিজেন নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে। দেয়ালে পিঠ থেকে সে ভয়ে নীল হয়ে তাকিয়ে আছে আরভানের দিকে। আরভান এক পলক তাকে দেখে নিরুত্তাপ গলায় বলল, বাট ইউ ক্যান কন্টিনিউ।
ইফ ইউ ওয়ান্ট, আই এম নট জকিং। যাই হোক, কফিটা যেন জলদি আমার রুমে পৌঁছায়। আই এম ওয়েটিং। কথাটা বলে আরভান এক মুহূর্ত দেরি না করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। তার প্রতিটা পদক্ষেপ আর হাঁটার ভঙ্গিতে এমন এক আভিজাত্য আর কর্তৃত্ব মিশে আছে যেন এই বাড়ির প্রতিটা ধূলিকণা তার আজ্ঞাবহ। আয়াত দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছিল। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে সে অবিশ্বাসের দৃষ্টিতে আরভানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মাথায় বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, একটা মানুষ কতটা পাষাণ আর নিষ্পৃহ হতে পারে। চোখের সামনে একটা মেয়েকে লাঞ্ছিত হতে দেখো মানুষটা একবার জানতে চাইল না সে কোনো বিপদে পড়েছে কিনা। উল্টো এমন কুরুচিপূর্ণ ইঙ্গিত করলো যেন আয়াত আর শাহরিয়ারের মধ্যে কোনো অনৈতিক ঘনিষ্ঠতা চলছে। আয়াত দ্রুত সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু শাহরিয়ার হিতাহিত জ্ঞান হারিয়ে পেছন থেকে তার হাত শক্ত করে মুচড়ে ধরল। তার চোখে তখন পৈশাচিক আক্রোশ। সে দাঁতে দাঁত চেপে বলল, কিরে, স্বামীর সেবা করার জন্য জান ফেটে যাচ্ছে? ওই বিলিতি বড় লোকের স্টাইল দেখে খুব পছন্দ হয়ে গেল বুঝি? লাভ নেই আয়াত, কোনো লাভ নেই। তোর একমাত্র স্বামী হওয়ার যোগ্যতা শুধু আমারই আছে। তোর এই তথাকথিত স্বামী তো তোকে ডিভোর্স দিতে এসেছে। তোকে ডিভোর্স দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে নাচতে নাচতে তার ফিয়ন্সেকে নিয়ে চলে যাবে। সো ডোন্ট বি সো এক্সাইটেড। নিজে ঘরে যা, কফি অন্য কেউ বানিয়ে দেবে। ও সরি, তোর স্টাইলিশ স্বামীর কফি ফাবি কোথায়? এই বাড়িতে তো কফি নিষিদ্ধ। আয়াত ব্যথায় কুকড়ে গিয়ে সর্বশক্তি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। মুহূর্তের ব্যবধানে সে এক তীব্র আক্রোশে শাহরিয়ারের গালে এক সপাটে একটা চর বসিয়ে দিল। সেই চরের শব্দে করিডোরের নীরবতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আয়াত ঘৃণা ভরে চোখে তাকিয়ে বলল, আমাকে ছোঁয়ার সাহস হয় কিভাবে আপনার? বারবার নিজের সীমা লঙ্ঘন করবেন না আপনি শাহরিয়ার ভাইয়া। যদি আপনি মনে করে থাকেন আপনাদের বাড়িতে আশ্রিত হয়ে আছি বলে আপনি যা খুশি তাই করবেন, তবে আপনি ভুল ভাবছেন। প্রথমবার বলে শুধু চর দিয়ে ছেড়ে দিলাম, নেক্সট টাইম আমাকে ছোঁয়ার চেষ্টা করলে না, ওই হাত আমি আস্ত রাখবো না একদম। শাহরিয়ার গালের ব্যথায় হাত বুলিয়ে বিকৃত হাসল। তার চোখে কামনার আগুন। তোর এই টেস্টেই তো আমাকে পাগল করে দেয় জান ফাঁকি। এটা আমাকে বারবার তোর নিষিদ্ধ শ্রুতির কাছে টেনে নিয়ে আসে। খবরদার, ওইসব আজে বাজে নামে আমায় ডাকবেন না একদম। আয়াত রাগে কাঁপতে কাঁপতে দ্রুত পায়ে হাঁটা দিল। শাহরিয়ার পেছন থেকে উচ্চস্বরে বলল, তোর এই চরকেও আমার মন্দ লাগলো না আয়াত। এ তো আমার কাছে মধুর মতো। তোর হাতে ছোঁয়া তো পাওয়া গেল, কিন্তু মনে রাখিস তোর শেষ গতি আমি। আমার এই হাতই তোকে একদিন পূর্ণ অধিকার দিয়ে ছুঁয়ে দেবে। সেদিন তুই আর পালাবার পথ পাবি না। শাহরিয়ারের নোংরা কথাগুলো আয়াতের কানে বিষ ঠেলে দিচ্ছিল, কিন্তু সে আর কোনো কথা না বলে সোজা নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে আরভান আবারও করিডোরে ফিরে এলো। তার গগন বিদারী চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। ড্যাম ইট, কতক্ষণ ধরে বলছি কথাটা? এই কারো কানে যায় না? আই সে আই নিড কফি। ইজ এনিবডি লিসনিং টু মি? আর শুড আই মেক ইট ক্লিয়ার ইন দ্য অ্যানাদার ওয়ে? আরভানের বজ্র কণ্ঠে পুরো বাড়ি থরথর করে কেঁপে উঠল। ভয় আর আতঙ্কে আয়াত এক প্রকার ছুটে রান্নাঘরের দিকে দৌড় দিল। পেছনে শাহরিয়ার অন্ধকার করিডোরে দাঁড়িয়ে তার নখ কামড়াতে লাগলো। অন্যদিকে মেজো চাচার ঘরে তখন অন্যরকম এক উত্তেজনা। আনোয়ার চৌধুরী ঘরের দরজা আটকে অস্থির হয়ে পায়চারি করছেন। তার স্ত্রী নাজমা বেগম বিছানায় বসে আয়নার সামনে গয়না খুলছিলেন। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। ওই মেয়ে আমার ছেলের বউ হয়নি, এতেই আমি খুশি। সারাক্ষণ কেমন মরা মানুষের মতো মুখ করে থাকে, দেখলেই ব্যক্তি চলে যায়। আনোয়ার চৌধুরী ঝট করে ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, মুখ সামনে কথা বলো নাজমা। তুমি জানো না আয়াতকে হারানো মানে আমাদের কি পরিমাণ ক্ষতি? ওই মেয়ের বাবা মা যে পরিমাণ সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স ওর নামে রেখে গেছে, আজ যদি আমাদের শাহরিয়ারের সাথে ওর বিয়ে হতো তবে আমরা আজ মোর্শেদের সম্পত্তির মালিক হতাম। আর এখন সত্যি আরফান ওকে ডিভোর্স দিয়ে দিবে কি কে জানে, আর দিয়ে দিলে ওই সম্পত্তি হয়তো ট্রাস্টে চলে যাবে বা আয়াত নিয়ে চলে যাবে। বুদ্ধিমতী হও নাজমা, ইমোশন দিয়ে চলে না। নাজমা বেগমের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সম্পত্তির কথা শুনে তার ভেতরটা জ্বলে উঠল। তিনি গম্ভীর হয়ে বললেন, তাহলে এখন কি হবে? আরভান তো ডিভোর্স দিতে এসেছে, তাহলে শাহরিয়ার ওকে বিয়ে করলে সম্পত্তি তো আমাদেরই হবে, তাই না? আনোয়ার চৌধুরী চিন্তিত ও মুখে বললেন, সেই চেষ্টা তো করছি, কিন্তু আরভান ছেলেটা সহজ নয়। ও যেভাবে এসেছে তাতে পানি অনেক দূর গড়াবে বলে মনে হচ্ছে। আরভান তার গেস্ট রুমের সোফায় ল্যাপটপ নিয়ে বসে আছে।
জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার, গ্রাম্য প্রকৃতি, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে করিডোরে সে দৃশ্যটা। বেনারসি পরায় মেয়েটা তার চাচাতো ভাইয়ের সাথে ভাবে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। আরবান বিরক্তি ভরে চোখ বন্ধ করে নিল। ঠিক সেই মুহূর্তে স্মৃতির অতল গহ্বর থেকে অস্পষ্ট একটা শব্দ ভেসে এলো। দীর্ঘ 12 বছর আগে 8 বছর বয়সী বাচ্চা মেয়ের কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হলো। বাচ্চা মেয়েটা কৌতূহলী গলায় প্রশ্ন করেছিল, তুমি কি আমার নতুন বিদেশি বর? সেই পুরনো স্মৃতি মনে পড়তে আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। সে ঝট করে চোখ খুলে ফেলল। দৃষ্টি মুহূর্তেই কঠোর হয়ে উঠল। তার ঠোঁটে এক বাঁকা বিদ্রুপের হাসি ফুটে উঠল। This time Arshad Chaudhary was right. He always said that this marriage was just a doll marriage. বড়দের চাপিয়ে দেওয়া এক অর্থহীন শৃঙ্খল। This village girl have a no character. স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সাথে ফ্লার্ট করা এদের স্বভাব। তার প্রচণ্ড ঘৃণা হচ্ছে, যদিও তার কিছুই যায় আসে না। সে এসেছে নিজের মুক্তি নিতে। তবুও কেন জানি দৃশ্যটা তাকে দংশন করছে। ফোন বের করে একটা মেসেজ টাইপ করতে যাবে, তখনই জেসিকা ঘরে ঢুকলো। জেসিকা হাসি মুখে আরভানের পাশে বসে তার বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। Hey Arvan, are you all right? You look disturbed. জেসিকার গায়ের কড়া পারফিউমের গন্ধে আরভানের বিরক্তি যেন চরমে পৌঁছালো। সে ল্যাপটপটা সজোরে শব্দ করে বন্ধ করে দিল। তার শরীরের ভঙ্গি এতই কঠোর ছিল যে জেসিকা অপ্রস্তুত হয়ে তাকে ছেড়ে কিছুটা দূরে সরে বসলো। জেসিকা কিছুক্ষণ আরভানের চোখের দিকে তাকিয়ে থেকে বলল, আমি করিডোরে দেখলাম ওই মেয়েটা আর সেই ছেলেটা, শাহারি আর মেবি। ওরা কি একে অপরকে ভালোবাসে? আই থিঙ্ক ইটস নর্মাল, যেহেতু তুমি ছিলে না। সো দে আর অবভিয়াসলি ক্লোজ টু ইচ আদার। I don't care about their relationship. I just want my freedom. But their scene was so disgusting. আরভানের কণ্ঠের এই তীব্রতা আর ক্রোধের আসল কারণ জেসিকা বুঝতে পারল না। যদিও আরভানের রাগের পেছনে কখনোই কোনো যৌক্তিক কারণ থাকে না, তবে এবারের অস্থিরতা যেন আগে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জেসিকা তার রাগ কমাতে আরভানের গালের উপর আলতো করে হাত রাখলো এবং কোমল স্বরে বলল, রিল্যাক্স ডার্লিং, এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামিয়ে নিজের মুড নষ্ট করো না। আরভান সাথে সাথে ঝটকা মেরে জেসিকার হাতটা ছুঁড়ে ফেলে দিল। তার চোখের দৃষ্টি তখন আগুনের মতো জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, Without my permission, how dare you touch me? Get lost from my room right now. জেসিকা স্তম্ভিত হয়ে গেল। সে ভাঙা গলায় বলল, আরভান, তুমি সবসময় আমার সাথে এমন রূঢ় ব্যবহার কেন করো? তাছাড়া কিছুদিন পরেই তো আমাদের। তার কথা শেষ হওয়ার আগেই আরভানের সেই ভয়ঙ্কর শীতল চাহনি জেসিকার বুক কাঁপিয়ে দিল। আরভান বরফ শীতল কণ্ঠে বলল, আমি নির্লজ্জ মেয়েদের একদম পছন্দ করি না। জাস্ট গেট লস্ট বিফোর আই লুজ মাই টেম্পার। জেসিকা অপমানের রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই দরজায় মৃদু টোকা পড়ল। আরভান কবজির ঘড়িটার দিকে একবার তাকালো। রাত প্রায় 1টা বাজে। এসে গম্ভীর স্বরে বলল, কাম ইন। আয়াত কাপা কাপা হাতে কফির মগ নিয়ে ভেতরে ঢুকলো। তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। আরভানের তীক্ষ্ণ চাহনি আয়াতের হাতের দিকে স্থির হলো। ট্রের উপর রাখা কাপটা থরথর করে কাঁপছে, যার মৃদু টুংটাং শব্দই নিস্তব্ধ ঘরে অস্বাভাবিকভাবে কানে বাজছে। আরভান সোফা থেকে উঠে আয়াতের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার উপস্থিতির ভারে আয়াতের নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম। আরভান শীতল গলায় প্রশ্ন করল, I asked for coffee. Or did you bring tea? আয়াত কোনো মতে অস্ফুট স্বরে বলল, এ বাড়িতে কফি রাখা নিষিদ্ধ। আরভান ভ্রু কুচকে ফেলল। কেন? দাদাজানের মতে কফি ভিনদেশি পানীয়, তাই এই বাড়িতে আনা বারণ। আরভান এক পা এগিয়ে এলো। আরভানের ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠল। এত কাঁপছো কেন তুমি? একটু আগেও তো করিডোরে তো তোমার মাঝে এই কম্পন দেখিনি। বাই দ্য ওয়ে, নাম কি তোমার? নিজের বিবাহিত স্ত্রী হওয়ার পরেও নিজের স্বামীর মুখে এই প্রশ্ন শুনে আয়াতের আত্মসম্মানে প্রচণ্ড ধাক্কা লাগলো। দীর্ঘ 1 যুগ ধরে যে মানুষটার নাম সে হৃদয়ে বহন করছে, অথচ সে তার নাম পর্যন্ত জানে না। অপমানে তার ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও সে নিজেকে সামলে নিয়ে কম্পিত স্বরে বলল, আয়াত, একটু আগে আপনি যা দেখেছেন তা ভুল। শাট আপ। আরবান চৌধুরীর স্ত্রীর পরিচয়ে মাঝরাতে পরপুরুষের সাথে বারান্দায় দাঁড়িয়ে থাকাটা কি তোমার অভ্যাস? অপমানে আয়াতের ভেতরটা জ্বলে উঠল। সে অবদমিত ক্ষোভ নিয়ে পাল্টা জবাব দিল, আপনিও তো বিয়ে বহাল থাকা অবস্থায় আপনার অস্ট্রেলিয়ান ফিয়ান্সেকে নিয়ে ডিভোর্স দিতে এসেছেন। এটাও কি আপনার অভ্যেস? কথাটা বলে ফেললেও আয়াতের ভেতরে এক অদ্ভুত ভীতি কাজ করছিল। সে যদিও নিজের ক্ষোভ উগড়ে দিয়েছে, কিন্তু অজানা এক আশঙ্কায় সে মুখ তুলে লোকটার দিকে
তাকানোর সাহস পেল না। আরভানের চোয়াল শক্ত হয়ে গেল। কি বললে তুমি? আমার দিকে তাকিয়ে কথাটা আবার বলো। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। আয়াত মাথা তুলল না। আরভান তার শক্তিশালী হাত বাড়িয়ে আয়াতের চিবুকে ধরে জোর করে মুখটা উপরে তুলল। আয়াতের জল ভরা চোখ আর কান্নায় লাল হয়ে থাকা নাক দেখে আরভান ক্ষণিকের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল করিডোরের সেই দৃশ্য। সে তাচ্ছিল্যের সাথে বলল, কান্না কেন? তোমার বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করতে বাধা দিয়েছি বলে? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি মিস আয়াত। আই ডোন্ট মাইন্ড ইউ হ্যাভিং টু অন্য অ্যাফেয়ার। তুমি যার সাথে খুশি থাকো, আই জাস্ট ডোন্ট কেয়ার। কাল সকালে এই ডিভোর্স পেপারে তোমার সাইন চাই, অ্যান্ড দেন ইউ আর ফ্রি টু ম্যারি ইয়োর লাভার শাহরিয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আয়াতের ঠোঁট কাঁপছে। সে চিৎকার করতে বলতে চাইলেও শাহরিয়ার তাকে জোর করছিল। সে পরিস্থিতির শিকার, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অপমানের পাহাড় তার কণ্ঠস্বর রুদ্ধ করে দিয়েছে। আরভান তার চিবুক ছেড়ে দিয়ে চরম ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। কাটা রাখো অ্যান্ড গেট আউট অফ মাই সাইট। আয়াত কাপটা টেবিলে রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আরভানের প্রতিটা শব্দ তীরের মতো তার বুক চিরে দিচ্ছিল। অথচ আশ্চর্যের বিষয় হলো, মানুষটার সামনে দাঁড়িয়ে সে কোনো জোরালো প্রতিবাদ করতে পারল না। নিজের এই অদ্ভুত ব্যর্থতা তাকে আরো বেশি কুঁকড়ে দিচ্ছে। সে অন্ধকার বারান্দার এক কোণে স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে ফুপিয়ে উঠল। নিজের ভাগ্য আর এই মানুষটার নিষ্ঠুরতা কোনটা বেশি ভয়াবহ তা সে জানে না। সকালবেলার রোদটা আজ বড্ড বেশি কড়া। ড্রয়িং রুমে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো বাড়িতে একটা চাপা আতঙ্ক আর উত্তেজনার রেশ এখনো কাটেনি। কারণটা বেশ রহস্যময়। কাল রাতে শাহরিয়ারকে কেউ একজন প্রায় মেরেই ফেলেছিল। ঘরে ঢুকে অত্যন্ত নিখুঁতভাবে গলায় টেলিফোনের ল্যান্ডলাইনে তার পিছিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল অজ্ঞাত কেউ। শাহরিয়ারের মতো সুঠাম দেহের অধিকারী একজন পুরুষও সেই আক্রমণকারীর শক্তির সামনে খড়কুটোর মতো নুইয়ে পড়েছিল। শাহরিয়ারের দাবি অনুযায়ী অন্ধকারের মাঝে সেই ঘাতকটির কোনো এক অশরীরী আত্মার মতো তার সামনে দাঁড়িয়েছিল এবং ফিসফিস করে কিছু প্রলাপ বকেছিল। সেই কণ্ঠস্বর এতই অস্পষ্ট ছিল যে শাহরিয়ার কিছুই বুঝতে পারেনি। এই এলাকায় তার শত্রুর অভাব নেই, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে এভাবে আক্রমণ করার সাহস কার হতে পারে তা নিয়ে মাঝরাত থেকে সকাল পর্যন্ত বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। কিন্তু সে আগন্তুক নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে বাড়িতে কিভাবে ঢুকলো আর কিভাবে উধাও হলো তার কোনো হদিস মিলল না। নাজমা বেগম পরম আদরে ছেলেকে গরম চা খাইয়ে দিচ্ছেন, যাতে গলার ব্যথার কতটা কিছুটা লাঘব হয়। শাহরিয়ার তার গলার সেই কালচে দাগ লুকাতে একটা চওড়া মাফলার পেঁচিয়ে রেখেছে। আর এসব দৃশ্য অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে আরভান। সে সোফায় হেলান দিয়ে পা দুলাচ্ছে। তার বসার ভঙ্গিতে এক অদ্ভুত তাচ্ছিল্য। তার মুখে কোনো ক্রোধের ছাপ নেই, বরং এক ধরনের শীতল শান্তি বিরাজ করছে। আরভানের ঠিক সামনে গম্ভীর মুখে বসে আছেন আফজাল চৌধুরী। তার তীক্ষ্ণ নজর আরভানের দিকে স্থির। তিনি যেন আরভানের শান্ত চোখের মনির ভেতরে লুকানো কোনো এক আগ্নেয়গিরিকে খুঁজে চলেছেন। দীর্ঘ 30 বছর পার হয়ে গেলেও নাতির অবয়বে তিনি যেন আরশাদকেই খুঁজে পাচ্ছেন। ঠিক এই উদ্ধত চাহনি আর অবজ্ঞা ভরা ভঙ্গি আরশাদকে একদিন এই বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের মাঝখানে টি টেবিলে সাদা ধবধবে কয়েকটা কাগজ রাখা ডিভোর্স পেপার। কাগজের কোণগুলো বাতাসের দোলায় সামান্য কাঁপছে, যেন ওগুলো এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের সাক্ষী হতে চাইছে না। আমজাদ চৌধুরী এবং আনোয়ার চৌধুরী দুপাশে বিমর্ষ মুখে বসে আছেন। নাজমা বেগম ছেলের পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে আরভানের দিকে বিষাক্ত চোখে তাকাচ্ছেন, কিন্তু পরক্ষণেই তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠছে। শাহরিয়ার সিঁড়ির পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বারবার উপরের দিকে তাকাচ্ছে। তার অস্থিরতা স্পষ্ট। আয়াতকে ডাকা হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু সে এখনো নামছে না। মেয়েটা নিশ্চয়ই ঢং দেখিয়ে উপরে বসে স্বামী বিয়োগের ভয়ে মরা কান্না কাচ্ছে। শাহরিয়ারের ইচ্ছে করছে এখনই গিয়ে মেয়েটাকে চুলের মুঠি ধরে টেনে নিচে নিয়ে আসতে। পারভিন সুলতান এবং শেহজাদি ট্রে হাতে নাস্তা নিয়ে এলেন, কিন্তু পরিবেশের গাম্ভীর্যে কেউ হাত বাড়ালো না। আফজাল চৌধুরী নাস্তার দিকে না তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আরভানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কাল রাতে তুমি ঠিক কোথায় ছিলে আরভান? আরভান কপালে সামান্য ভাঁজ ফেলে নির্লিপ্ত স্বরে বলল, কেন দাদাজান? অবভিয়াসলি আমি আমার রুমেই ছিলাম। আফজাল চৌধুরী রহস্যময় এক টুকরো হাসি হাসলেন, যা আরভান বিশেষ পাত্তা দিল না। এরপর আফজাল চৌধুরী গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করলেন, তোমার বাবা নিশ্চয়ই ভালো আছে আরভান? সে তো বাড়ির ঠিকানা ভুলে গেছে। মাটির টানও কি সে ভুলে গিয়েছে? আরভান জানালার বাইরে নিস্তেজ রোদের দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আপনি কিন্তু একবারও এলিনা চৌধুরীর কথা জিজ্ঞাসা করলেন না দাদাজান। তবে আপনার ছেলে উচ্চ স্তরের প্রাণী, মাটির টান তার স্বভাবের সাথে শোভা পায় না। সে অন্যকে জ্বালিয়ে পুড়ে সার্কার করে হলেও ভালো রাখতে জানে সবসময়। সেদিক থেকে দেখলে শি ইজ কমপ্লিটলি ফাইন। আফজাল চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন,
আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, তুমিও তোমার বাবার মতোই হলে আরভান। চরম এক বিশ্বাসঘাতক। আরভান সোজা হয়ে বসলো, তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং কিছুটা বিস্ময়। আমাকে দয়া করে আপনার ছেলের সাথে মেলাবেন না দাদাজান। আমি উদ্ধত হতে পারি, বদমেজাজি হতে পারি, কিন্তু তার মতো স্বার্থপর নেই আর বিশ্বাসঘাতক। দ্যাটস এ হার্ড ওয়ার্ড দাদাজান। আমি কিভাবে বিশ্বাসঘাতক হলাম? না আমি কাউকে কোনো কথা দিয়েছি, আর না কোনো ওয়াদা ভঙ্গ করেছি। ইফ ইউ আর টকিং অ্যাবাউট দিস ম্যারেজ, আই ডোন্ট কনসিডার দিস এ রিয়েলি ম্যারেজ। এটা একটা জোরপূর্বক চাপিয়ে দেওয়া নাটক ছাড়া কিছুই না। আফজাল চৌধুরী টেবিলের ডিভোর্স পেপারটার দিকে ইশারা করে বললেন, তুমি সত্যিই কি ডিভোর্স দিতে চাও? ভেবেচিন্তে দেখেছো তো, নাকি তোমার বাবা আর বিদেশি মায়ের কান পড়াতে এসে সেই ঠকারই সিদ্ধান্ত নিচ্ছ? আরভান কিছুক্ষণ থমকে দাদাজানকে দেখলো। লোকটা বয়সের ভারে নুয়ে পড়লেও তার বুদ্ধি বৃত্তি এখনো প্রখর। আরভান সামান্য হেসে বলল, দাদাজান, আপনি ভীষণ বুদ্ধিমান। আপনাকে নতুন করে ব্যাখ্যা করার কিছুই নেই। বাট দিস টাইম আই অ্যাম নট আন্ডার এনি ওয়ান ইনফ্লুয়েন্স। কারো কথাই নয়, বরং নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে জানি। আমি এমন একটা মেয়ের সাথে জীবন কাটাতে পারবো না যাকে আমি চিনিই না, যার সাথে আমার কোনো আত্মার টান নেই। আই হ্যাভ এ ফিউন্সে, আই হ্যাভ এ সাকসেসফুল ক্যারিয়ার ইন অস্ট্রেলিয়া। সো প্লিজ লেটস জাস্ট এ ফিনিশড দিস অফিসিয়ালি। ঠিক সেই মুহূর্তে সিঁড়িতে পায়ের মৃদু শব্দ পাওয়া গেল। আয়াত ছোট আরিয়ানের হাত ধরে অত্যন্ত ধীর পায়ে নিচে নামছে। দরজার কাছে শাহরিয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত অবচেতন মনে নিজের ওড়নাটা আরও একটু টেনে নিল। ওই লোকটার দৃষ্টিতে সে সবসময় এক ধরনের পৈশাচিক লালসা খুঁজে পায়। দাদাজান আফজাল চৌধুরী ইশারা করে স্নেহমাখা গলায় বললেন, আয়াত দাদুমণি, এখানে এসে বস। আয়াত আরভানের বিপরীত পাশের একটা একক সোফায় গিয়ে বসলো। আরিয়ান আয়াতকে ছেড়ে পারভিন সুলতানার কাছে ছুটে গিয়ে ছোট হাত দুটো দিয়ে তাকে জড়িয়ে ধরলো। গতরাতে আবছা আলোয় আরভান আয়াতকে দেখেছিল ঠিকই, কিন্তু আজ দিনের আলোয় সে প্রথমবার অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে আয়াতকে দেখতে শুরু করলো। আয়াতের পরনে একটা সাধারণ সুতি থ্রি পিস, কিন্তু তার স্নিগ্ধ ত্বকের বিপরীতে ওই শুভ্র পোশাকটি তাকে যেন এক অপার্থিব শ্রী দান করেছে। মাথার সাদা ওড়নাটা মাথার উপর আলতো করে দেওয়া, যা তার চেহারা এক ধরনের পবিত্রতা যোগ করেছে। আয়াতের চোখের নিচে হালকা কালশিটে দাগ, বোঝাই যাচ্ছে সারা রাত সে এক ফোঁটাও ঘুমায়নি। তার পাতলা গোলাপি ঠোঁট দুটো অবুজের মতো সামান্য কাঁপছে। জানালা ভেদ করে আসা বাতাসের ঝাপটায় অবাধ্য কয়েক গোছা চুল বরাবর তার মুখের উপর আঁচড়ে পড়ছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। আরভান যেন এক মুহূর্তের জন্য স্থাণু হয়ে গেল। কাজল ধোয়া ওই ডাগর চোখ দুটোর গভীর মায়া আর অসহায়ত্বতাকে অদ্ভুত এক ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা তার পরিচিত কোনো এক সত্তার অংশ। আরভান বুঝতে পারল না কেন তার ভেতরের একটা অজানা তোলপাড় শুরু হয়েছে, যদি এই তোলপাড় তার মোটেও অজানা নয়। আশেপাশ থেকে কে যেন আরভানকে ডাকছে, কিন্তু সেই ডাক তার কান অবধি পৌঁছাচ্ছে না। ছোট্ট আরিয়ান মাকে ছেড়ে আরভানের হাত ধরে সজোরে ঝাঁকিয়ে বলল। আরভান দ্রুত সম্বিত ফিরে পেল। সে আশেপাশে তাকিয়ে দেখলো সবাই তার দিকে এক অদ্ভুত কৌতূহল নিয়ে তাকিয়ে আছে, এমনকি আয়াতও তার দিকে করুণ চোখে চেয়ে। আরভান নিজের ওপর প্রচণ্ড বিরক্ত হলো, যা সে প্রকাশ করতে চায় না। তার চোখে যেন তা প্রকাশের জন্য উঠে পড়ে লেগেছে। সে দ্রুত টি টেবিল থেকে ডিভোর্স পেপারটা আয়াতের দিকে এগিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, সাইন দেব। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট এনি মোর টাইম। আয়াত ছলছল চোখে দাদাজানের দিকে তাকালো। সেই দৃষ্টি ভাষা দাদাজান সহজে বুঝে ফেললেন। ভারী কণ্ঠে বললেন, ওর কাছে পেপারটা দিয়ে দাও, কালকের মধ্যে ও সই করে দিয়ে দেবে। সরি দাদাজান, বাট আই ক্যান ওয়েট। আমি কালকে সকালে অস্ট্রেলিয়া যাচ্ছি, সো যা করার আজকের মধ্যেই ফিনিশ করতে হবে। আয়াতের ভেতরটা ঝুট করে জ্বলে উঠল। আরভানের এই চরম তাচ্ছিল্য এবং অবহেলা যেন তার দীর্ঘ 12 বছরের অপেক্ষার উপর এক বড়সড় চড় মারল। সে বুঝতে পারল এই মানুষটার কাছে তার পবিত্র অনুভূতির কোনো মূল্য নেই। এই জঘন্য মানুষটা কখনোই বোঝার ক্ষমতা রাখে না যে একটা মেয়ে যার জন্য 12 বছর তিল তিল করে নিজেকে গড়েছে, তার মনে সে ঠিক কতটুকু জায়গা জুড়ে আছে। আয়াত নিজের চোখের জল মুছে অত্যন্ত শক্ত হাতে কাগজটা টেনে নিল। তার হাত কাঁপছিল না, কিন্তু হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে যাচ্ছিল। সে দ্রুত কলম চালিয়ে সই করে দিল। সই শেষ হতে না হতে 2 ফোঁটা তপ্ত অশ্রু টুপ করে পেপারের উপর আছড়ে পড়ল। ডিভোর্স পেপারটি আয়াতের কান্নায় ভিজে একাকার হয়ে গেল। আরভান সে ভেজা কাগজের দিকে তাকিয়ে রইল। কেন জানি না আয়াতের এই চোখের জল তার কঠিন বুকের ভেতরে এক অজানা কাটার মতো বিঁধল। এখানে আসার পর থেকে ওই চোখের পানিতে সে নিজের এক অবিশ্বাস্য দুর্বলতা বারবার খুঁজে পাচ্ছে, যা তার যুক্তি নির্ভর মস্তিষ্ক মেনে নিতে পারছে না। ঠিক সেই সময় জেসিকা ড্রয়িং রুমে ছুটে এলো।
সে আরভানের পাশে দাঁড়িয়ে উচ্ছ্বসিত গলায় বলল, বেবি, যেহেতু আমরা কাল চলে যাচ্ছি, আমি এই গ্রামটা ঘুরে দেখতে চাই। আরশাদ আঙ্কেল টোল্ড মি দিস ভিলেজ ইজ বিউটিফুল। প্লিজ আমাকে কোথাও নিয়ে চলো। আরভান চোখ খিচিয়ে বন্ধ করে নিল, যেন নিজের ভেতরে উতলে ওঠা রাগটা লুকানোর আপ্রাণ চেষ্টা করছে। সে নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বলল, আই এম নট ইন দ্য মুড জেসিকা। বাড়ির অন্য কাউকে বলো তাকে একটু ঘুরিয়ে আনতে। জেসিকা মুখ কালো করে বলল, বাট আই ডোন্ট নো এভরিওয়ান হিয়ার, ইউ মাস্ট কাম উইথ মি। আরভান দাদাজানের দিকে তাকিয়ে বলল, দাদাজান, শেহজাদিকে বলুন ওকে একটু আশপাশ থেকে ঘুরিয়ে আনতে। শেহজাদির মুখে অন্ধকার নেমে এলো। এমনিতে সে জেসিকা নামের এই আপদটাকে সহ্য করতে পারছে না, তার উপর তাকে নিয়ে সে রাস্তায় বের হবে। সে আমতা আমতা করে বলল, ভাইয়া, আজ আমার কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি তো যেতে পারবো না। নাজমা বেগম এবার সুযোগ বুঝে ফোরন কাটলেন। আয়াত আছে তো? আয়াতের তো কোনো কাজ নেই, আজ ওর কলেজও নেই। ও আমাদের বিদেশি মেহমানকে গ্রামটা দেখে আনুক। নাজমা বেগম জেসিকার কাছে একটু গদগদ হয়ে বললেন, ইয়েস জেসিকা, আয়াত তোমাকে নিয়ে যাবে। এই মাইয়া দিস ভিলেজের সব কর্নার নো করে। আফজাল চৌধুরী একবার আয়াতের বিষণ্ণ মুখটার দিকে তাকালেন। তিনি বুঝতে পারছেন আয়াতের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে, কিন্তু পরক্ষণে তিনি কিছু একটা ভেবে নিলেন। তিনি আয়াতকে ইশারা করে বললেন, যাও দাদুমণি, ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। নিজেকে শক্ত করতে শেখো আয়াত, জীবন কারোর জন্য থেমে থাকে না। আরভান ভ্রুকুচকে বিরক্ত হয়ে বলল, এই মেয়ের সাথে জেসিকা কোথাও যাবে না। আই ক্যান ট্রাস্ট হার। আফজাল চৌধুরী নাতির এমন উদ্ধত কথা শুনে ঠোঁটের কোণে তার ছেলের হাসি টেনে বললেন, বিশ্বাসের ঠিক অভাবটা কার উপর? আয়াতের উপর নাকি অন্য কারোর উপর? সেটাই তো পরিষ্কার করলে না আরভান। যাই হোক, না বিশ্বাস করলে যেতে দিও না। এই বাড়ির মানুষদের এত অফুরন্ত সময় নেই যে তারা তোমার প্রেমিকাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। প্রেমিকা শব্দটা বোধহয় আরভানের কানে একটা সুখকর শোনালো না। তা তার মুখে ফুটে উঠল, তার মুখের পেশি শক্ত হয়ে উঠল। জেসিকা আহ্লাদ করে ডেকে উঠল। আরভান। আরভান দীর্ঘশ্বাস ফেলে বলল, ফাইন, আমিও সাথে যাব। ওয়েট এ মিনিট, আমি আসছি। আরভান ডিভোর্স পেপারটা নিয়ে গটগট করে ভেতরে চলে গেল। আয়াত তখন পাথর হয়ে দাঁড়িয়েছে। আরভানের সাথে আয়াত ঘুরতে যাবে শুনে শাহরিয়ার রাগে ফুঁসতে লাগলো, কিন্তু মনে মনে সে দারুণ খুশি যে আয়াত এখন মুক্ত। সে আয়াতের খুব কাছাকাছি গিয়ে নিচু স্বরে হিসিস করে বলল, সাইন করে দিলে? থ্যাংক ইউ জান পাখি। তোমার এই ত্যাগের জন্য আমার একটু চুমু দিতে ইচ্ছে করছে, তবে এখন না, বিয়ের পরে বাসুরাতে দেব, একটা না হাজারটা। আয়াত প্রচণ্ড ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সে মনে মনে স্থির করলো দাদাজানের মাথার দিব্যির কারণে একবার সে পরিস্থিতির শিকার হয়েছিল, কিন্তু শাহরিয়ারের মতো লম্পটের ছায়া সে কোনোদিনও নিজের শরীরে পড়তে দেবে না। কাল ভোর হওয়ার আগে সে অভিশপ্ত খাঁচা থেকে চিরতরে মুক্তি নেবে। বিকেলের দিকে তারা গ্রামের আঁকাবাঁকা কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল। সামনে আরভান আর জেসিকার বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে পেছনে আয়াত এবং ছোট আরিয়ান। আরভান প্রতি কদম পরপরই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছিল। তার দৃষ্টি বারবার গিয়ে থমকাচ্ছিল আয়াতের উপর। আয়াত আরিয়ানের সাথে খুনসুটি করছে, হাসছে। বাচ্চাটার সাথে তার এই সহজ ব্যবহার দেখে আরভানের ভেতর কেন জানি এক ধরনের অসহ্য জ্বালা শুরু হলো। তার মনে হলো যে মেয়েটি মাত্র কয়েক ঘন্টা আগে বিচ্ছেদ হয়েছে সে এত তাড়াতাড়ি হাসছে কি করে। নিশ্চয়ই এই মুক্তি তাকে নতুন কোনো স্বপ্নের স্বাদ দিচ্ছে। আরভান তো এই বিচ্ছেদই চেয়েছিল, কিন্তু এখন নিজের চোখের সামনে আয়াতের এই নির্ভর হয়ে ওঠা সে কিছুতেই মেনে নিতে পারছে না। এক অদ্ভুত অস্থিরতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জেসিকা একটা বিস্তীর্ণ সরিষা ক্ষেত দেখে আহ্লাদে চিৎকার করে উঠল, Oh my god, so beautiful. Arvan, I want a picture here. আরভান বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল। জেসিকার মতো এমন ন্যাকা আর মেকি মেয়ে কোনোদিনও তার পছন্দ না। আজ যদি এক বিশেষ গোপন বাধ্যবাধকতার পায়ের অদৃশ্য শিকল তাকে আষ্টে বেঁধে না রাখত, তবে সেই মেয়ের সাথে এক কদমও হাঁটত না। হাঁটতো মাত্র কয়েক ঘন্টা শুধু সহ্য করার। অস্ট্রেলিয়া পা রাখা পর্যন্ত এই মেয়ের সাথে তার সম্পর্কের দৌড়। সেখানে পৌঁছানো মাত্র সে পুনরায় হয়ে উঠবে এমন এক অধরা ধ্রুবতারা যার কক্ষপথে সীমানায় পৌঁছানোর সাধ্য জেসিকার মতো মেকি তরুণীর কোনো কালেই ছিল না আর হবেও না। জেসিকা আয়াতকে ইশারা করলো কয়েকটা ফুল তুলে দেওয়ার জন্য। আয়াত অনিচ্ছা সত্ত্বেও আইলের উপর দিয়ে ফুল তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে গেল। সে পড়ে যাওয়ার আগে আরভান বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে তাকে পাজা খোলা করে ধরল। এক মুহূর্তের জন্য তাদের চার চোখ এক হলো। আয়াতের টলটলে চোখের গভীরতা যেন আরভানকে কোনো এক অজানা অতীতে টেনে নিয়ে যাচ্ছিল। আরভানের হাতে শক্ত বাঁধনে আয়াত কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে আরভান তাকে এক প্রকার ঝটকা দিয়ে একপাশে ফেলে দিল। আয়াত ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড ব্যথা পেল। আয়াত যন্ত্রণায় কুকিয়ে উঠে চেঁচিয়ে বলল,
জঘন্য লোক একটা। আপনাকে ধরতে কে বলেছিল? আমার থেকে 100 হাত দূরে থাকবেন আপনি। আপনার ওই মেকি দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। আয়াত বসে বসে কথাগুলো বললেও আরভান নির্লিপ্তভাবে তাকে পাশ কাটিয়ে চলে গেল। আয়াত হতভম্ব হয়ে গেল। এই মানুষটার চামড়া কি গন্ডারের? এতগুলো কটু কথা শোনার পরেও সে একটু বিচলিত হলো না, যেন আয়াতের অস্তিত্বই তার কাছে নগণ্য। তারা হাঁটতে হাঁটতে যখন আরও কিছুটা নির্জনে চলে এলো, জেসিকা আর আরভান কিছুটা সামনে এগিয়ে গেছে। রাস্তার মোড়ে ঘুরতেই হঠাৎ আয়াতের হাতে একটা হ্যাচকা টান পড়লো। শাড়িয়ার কোথা থেকে যেন উদয় হয়ে পেছন থেকে আয়াতের কোমর চাপড়ে ধরলো। আয়াত প্রাণপণে বাঁচার চেষ্টা করে চিৎকার করে উঠল। আপনি আবারও? আপনার সাহস হয় কিভাবে আমাকে বারবার ছোঁয়ার? হাত ছাড়ুন আমার, ছাড়ুন বলছি, নইলে কিন্তু চিৎকার করবো আমি। শাহরিয়ার আয়াতের দুই হাত পেছনের দিকে মুচড়ে ধরে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে হিসিস করে বলল, হাত তো ছাড়বো না জান পাখি। রাতে তোর ওই চটটা আমি হজম করেছি, কিন্তু রাস্তাঘাটে এসব করিস না। আমার তো প্র্যাকটিস আছে। তোর তো ডিভোর্স হয়ে গেল, এখন তার কোনো বাধা নেই। এত নাটক করার কি আছে? একটু আগে ওই আরবান যখন তোকে জড়িয়ে ধরল, তখন তো তুই পরম শান্তিতে তার বুকে মিশেছিলি। ওই দৃশ্যটা দেখার পর আমার কলিজায় বিষের মতো লেগেছে। অন্য পুরুষ তোকে চলিয়ে তোর ভালো লাগে, আর আমার বেলায় এত তেজ। এখন এই বিষের জ্বালা মেটাতে তোকে আমি কি করি বলতো? আয়াত হাত ছিটকানোর জন্য আপ্রাণ মোচড়ামুচড়ি করছিল, কিন্তু শাহরিয়ারের নখ যেন তার চামড়ায় বসে যাচ্ছে। পা দিয়ে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুতেই লাভ হচ্ছিল না। শাহরিয়ার তার কৌশল আর শক্তি দিয়ে আয়াতের সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছিল। ঠিক সেই সময় আরভান পিছনে ফিরে দেখলো আয়াত আরিয়ানের সাথে নেই। সে চিন্তিত হয়ে পিছিয়ে আসতে দেখলো শাহরিয়ার আয়াতকে ভাবে জাপড়ে ধরে আছে। আরভান থমকে দাঁড়ালো। তার চোখে মুখে এক ধরনের চরম বিতৃষ্ণা ফুটে উঠল। সে তাচ্ছিল্যের হাসি হেসে ধীর গলায় বলল, এখন গ্রামের রাস্তাঘাটেও কি তোমাদের এই সস্তা লিভিং চলে নাকি? দ্যাটস ডিসগাস্টিং। ড্রামা করার জন্য তোমরা অন্তত লোকচক্ষুর অন্তরালে যেতে পারতে। আরভানের উপস্থিতিতে শাহরিয়ার চমকে উঠে তড়িঘড়ি করে আয়াতকে ছেড়ে দিল। নিজের অপ্রস্তুত ভাব কাটিয়ে সে কিছুটা বিরক্ত গলায় বলল, ডিভোর্স তো হয়ে গেছে আরবান ভাই, এখন নিজের চরকার তেল দিন। ফিউন্সেকে নিয়ে ঘুরুন ফিরুন, তারপর সুন্দর মতো নিজের দেশে চলে যা। এক্স ওয়াইফের বিষয়ে এত নাক কেন গলাচ্ছেন? আরভান ধীর পায়ে এগিয়ে এসে আয়াতের দিকে এক ঝলক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। তারপর শাহরিয়ারের চোখের দিকে তাকিয়ে হিমশীতল গলায় বলল, হয়নি এখনো, সবই পেপারে সই হয়েছে। দিল্লি এখনো বহু দূর ব্রো। আয়াত তাদের এই তিক্ত তর্কের মাঝে নিজেকে আর জড়িয়ে রাখতে চাইল না। শাহরিয়ারের হাতের সে পৈশাচিক স্পর্শের ঘিনঘিনে অনুভূতি মুছতে সে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। শাহরিয়ার উচ্চস্বরে বলল, সই হোক আর না হোক, আয়াতকে আমার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আয়াত তো আমাকে ভালোবাসে। আপনি মাঝখানে শুধু শুধু কাটা হয়ে দাঁড়াচ্ছেন। কোথায় ফিউন্সেকে নিয়ে রোমান্স করবেন, তা না পারে এই অপরিচিত জায়গায় তাকে একা ফেলে আপনি আয়াতকে খুঁজতে এসেছেন। ব্যাপারটা ঠিক হজম হলো না। আরভান শান্ত পায়ে শাহরিয়ারের একদম সামনে গিয়ে দাঁড়ালো। শাহরিয়ার ভ্রু কুঁচকে উত্তরের অপেক্ষা ছিল, কিন্তু আরভান তাকে হতবাক করে দিয়ে তার গলার মাফলারটা সজোরে হ্যাচকা টান দিল। শাহরিয়ার ব্যথায় কুকড়ে গিয়ে নিজের গলা চেপে ধরল এবং রক্তচক্ষু নিয়ে আরভানের দিকে তাকালো। আরভান অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে শাহরিয়ারের গলা সে কালচে ক্ষতের উপর আঙ্গুল বুলিয়ে দিল। তারপর বাঁকা হেসে ফিসফিস করে বলল, যে গত রাতে তোমার গলায় এই ফাঁসটা দিয়েছিল, সে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছে। তার আসলে আর একটু জোরে চেপে ধরা উচিত ছিল। তবে শিওর নেক্সট টাইম সে এই ভুলটা করবে না। কথাটা শেষ করেই আরভান শাহরিয়ারের কলার চেপে ধরে নিজের মুখের কাছে টেনে আনলো। একজোড়া পাথরের চোখ শাহরিয়ারের উপর স্থির করে বলল, একটা সিক্রেট বলি, ডিভোর্স পেপারে আমার সই কিন্তু এখনো পড়েনি। এই মোতাবেক তোমার জান পাখি এখন আমার স্ত্রী। বড় ভাইয়ের বউর দিকে নজর দিতে নেই। তবে মনে হচ্ছে তোমার বড্ড চয়েস খারাপ। চোখের সামনে দেশি রাজহাঁস রেখে বিদেশি পোল্ট্রি মুরগিকে চায়। ইয়োর চয়েস ইজ ভেরি ব্যাড ব্রো। আরভান একটু তুচ্ছতাচ্ছিল্য সূচক শব্দ করে শাহরিয়ারকে ছেড়ে দিয়ে গটগট করে সামনে এগিয়ে গেল। শাহরিয়ার স্থানুর মতো দাঁড়িয়ে রইল। সে আরভানকে যতটা সরল আর আধুনিক ভেবেছিল, লোকটা তার চেয়েও সহস্র গুণ বেশি রহস্যময়। আশাদ চৌধুরী যতটা ধুরন্ধর ছিলেন, তার রক্ত যে আরও বেশি ভয়াবহ হবে সেটা এখন শাহরিয়ার হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাকে দ্রুত কিছু একটা করতে হবে, নইলে সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে। আরভান বড় বড় পা ফেলে দ্রুত আয়াতের সামনে দাঁড়ালো। নিজের লাল হয়ে থাকা চোখ জোড়া দিয়ে আয়াতের দিকে তাকালো। তুমি কি সবসময় রাস্তাঘাটেও এমন নির্লজ্জের মতো আচরণ করো? আয়াতের ভেতরের অবদমিত আত্মাভিমান এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। যে মানুষটা সত্য না জেনে বারবার তার দিকে আঙ্গুল তুলছে, তার প্রতি একরাশ ঘৃণা নিয়ে সে সরাসরি আরভানের চোখের দিকে তাকিয়ে বলল, নির্লজ্জ আমি নই মিস্টার আরবান, নির্লজ্জ আপনি। উনির দিকে আঙুল তোলার আগে নিজের আয়নাটা দেখুন। বিয়ে করে বউ ফেলে রেখে 12 বছর পর অন্য দেশের ফিয়ন্সেকে সাথে নিয়ে ডিভোর্স দিতে এসেছেন। আপনি তো নির্লজ্জতা সব রেকর্ড ভেঙে দিয়েছেন।
তাই নেক্সট টাইম আমাকে জাজ করার আগে নিজের চরিত্রটা একবার দেখে নেবেন। আপনি আপনার ফিয়ন্সেকে নিয়ে ব্যস্ত থাকুন। আমি আমার জীবন নিয়ে আপনার ভাবার কোনো অধিকার আমি আপনাকে দিইনি। আয়াতের এমন উচ্চস্বরের প্রতিবাদে আরভান রাগলো না, বরং তার চোখের চাহনি আরো শীতল হয়ে গেল। কণ্ঠস্বর গভীর করে সে বলল, সত্যি বলছে আয়াত, হয়তো তোমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ হয়ে আমি এসেছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞ কারণে তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় এক অভিশাপ। আয়াত এক টুকরো ম্লান হাসল। সেই অভিশাপ থেকে আজ পুরোপুরি মুক্তি তো পেয়েই গেলেন। আরভানের চোখে এক অদ্ভুত আভা ফুটে উঠল। ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি টেনে সে বলল, মুক্তি আমি পাইনি, বরং কাউকে মুক্তি দিয়েছি। কিন্তু মনে রেখো আয়াত, অভিশাপের পিছু এত সহজে ছাড়ছে না। কথার অন্তর্নিহিত অর্থ বোঝার শক্তি তখন আয়াতের ছিল না। সে আর কথা না বাড়িয়ে সামনের দিকে পা বাড়াতে পেছন থেকে বিকট এক শব্দে পুকুরের পানি ছিটকে উঠল। আয়াত পেছনে ফিরতে স্তব্ধ হয়ে গেল। আরভান পুকুরের অতল গহ্বরে ডুবছে দেখে আয়াতের মাথার ভিতরটা মুহূর্তেই শূন্য হয়ে গেল। লোকটা একটু আগেও তার সামনে দাঁড়িয়ে দাম্ভিকতা দেখাচ্ছিল, অথচ সে তো পাড় থেকে বেশ খানিকটা দূরে ছিল। তাহলে সেভাবে হুট করে পানিতে পড়ে গেল কিভাবে? লোকটা কি সাঁতার জানে না? আরভানের মতো একজন সুঠামদেহী পুরুষকে এভাবে অসহায়ভাবে পানিতে তলিয়ে যেতে দেখে আয়াত দিশেহারা হয়ে পড়ল। সে আশেপাশে চিৎকার করে কাউকে ডাকার চেষ্টা করলো, কিন্তু নির্জন এই পথে তখন কেউ ছিল না। এত বড় দানবীয় শরীরে একজন মানুষকে টেনে তোলা তার মতো ক্ষুদ্র প্রাণীর পক্ষে অসম্ভব। কিন্তু আরভানের অবস্থা বেগতিক দেখে সারা এক মুহূর্ত দেরি না করে নিজের জীবনের পরোয়া না করে পুকুরে ঝাঁপ দিল। আরভানের মতো বিশালাকার একজন পুরুষকে টেনে পাড়ে আনা ছিল আয়াতের মতো এক ছিপছিপে মেয়ের জন্য প্রায় অসম্ভব। পানির নিচে বস্তুর ওজন হ্রাসের বৈজ্ঞানিক সূত্র হয়তো তাকে কিছুটা সাহায্য করছিল, তবু আরভানের মতো দুর্ধর্ষ শরীরের ভার বহন করা আয়াতের একার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আয়াত খুনাক্ষরেও বুঝতে পারছিল না যে পানির নিচে কেউ একজন তাকে অলক্ষ্যে সাহায্য করছে। আয়াত যখন তাকে টানছে, আরভান নিজেও গোপনে হাত পা চালিয়ে তাকে সাহায্য করছিল। কোনো মতে আরভানের শার্টের কলার শক্ত করে মুঠোয় পুরে এসে তাকে টেনে পুকুরে সিঁড়িতে আনলো। আরভান পাড়ে শুয়ে জোরে জোরে কাশতে লাগলো। সে চোখ খুলে দেখলো সামনেই আয়াত হাঁপাচ্ছে। ভিজে জবঝবে হয়ে থাকা আয়াতের সাদা থ্রি পিসটা তার শরীরের সাথে লেপ্টে আছে, যা তার দেহের সুডল অবয়বকে অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। আরভানের সেই চিরচেনা পাথুরে দৃষ্টি এবার তৃষ্ণার্তের মতো আয়াতের ভিজে শরীরের দিকে আটকে গেল। এক গভীর নেশালো স্বরে নিজের বুকের বাঁদিকে ইশারা করে সে বিড়বিড় করে বলল, আমার ঠিক এই জায়গাটাতে স্পর্শ করা তোমার মোটেও উচিত হয়নি আয়াত। দিস ইজ এ বিগ মিস্টেক। নিজের হিতাহিত জ্ঞান ফিরে পেয়ে ঝট করে আরভানের দিকে তাকালো। সে দেখলো তার একটা হাত এখনো আরভানের বুকের বাঁ পাশের ভিজে যাওয়া শার্টের অংশ মুষ্টিবদ্ধ করে ধরে আছে, ঠিক যেখানে হৃৎপিণ্ডে স্পন্দন অনুভূত হয়। সে দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু আরভানের চোখে সেই স্থির চাহনি যেন আয়াতকে বিদ্ধ করছে। আয়াত নিজের শরীরের দিকে তাকিয়ে শিউরে উঠল। সাঁতার কাটার সময় তার ওড়নাটা পুকুরের অতলে হারিয়ে গেছে, তা সে খেয়ালই করেনি। তীব্র অস্বস্তি আর লজ্জায় সে দ্রুত তার কোমর সমান লম্বা ভেজা চুলগুলো সামনে এনে দুহাত দিয়ে বুক আড়াল করে নিল। তীব্র ঘৃণায় আয়াতের চোখ মুখ লাল হয়ে উঠল। সে আরভানের দিকে তাকিয়ে সরাসরি বলল, আপনার দৃষ্টি সংযত করুন মিস্টার আরভান। আপনার মতো নিচু মানসিকতার লোক আমি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি। নিজের চরিত্রটা ঠিক করুন অন্তত। আয়াত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ভেজা শরীরে গটগট করে বাড়ির দিকে রওনা দিল। আরভান ঘাটে বসে নিজের ভেজা পোশাক আর আয়াতের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। বোকা মেয়েটা হয়তো বুঝতেও পারল না এই পুরো নাটকটা ছিল আরভানের এক সূক্ষ্ম পরিকল্পনা। সে শুধু দেখতে চেয়েছিল ডিভোর্স দেওয়ার পরেও আয়াত তার জন্য কতটা ব্যাকুল হয়। অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার আগে আয়াতের এই আকুলতা আর তার শরীরে শেষবারের মতো একটু ছোঁয়া নিয়ে সে নিজের শূন্যতাকে পূর্ণ করতে চেয়েছিল। তবে পরিকল্পনাকারী আরভান নিজেও জানত না যে ভাগ্য তাকে ঠিক কোন গন্তব্যে নিয়ে যাচ্ছে। বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর ঘরের ভেতরে দেয়াল ঘড়ি টিকটিক শব্দ ছাড়া পুরো চৌধুরী বাড়ি এখন নিস্তব্ধতায় ডুবে আছে। ঘড়ির কাঁটা রাত দুটোর ঘর ছুঁই ছুঁই। জানালার পর্দা সরিয়ে বাইরের জমজমাট অন্ধকার বাগানের দিকে তাকিয়ে আছে আয়াত। আজ তাকে পালাতেই হবে। দম বন্ধ করা খাঁচা থেকে মুক্তি তার আজ বড্ড প্রয়োজন। বিছানার উপর ছোট্ট একটা ট্রাভেল ব্যাগ গোছানো, তার পাশে পড়ে আছে কয়েক পাতা ঘুমের ট্যাবলেট। আয়াতের ঠোঁটে এক বিষাদ মাখা হাসি ফুটে উঠল। সে জানে আফজাল চৌধুরী তাকে প্রাণ থাকতে এই বাড়ি থেকে যেতে দেবেন না। তার দাদা মনসুর আলীকে দেওয়া সেই বহু বছরের পুরনো প্রতিশ্রুতি দাদাজানের কাছে নিজের জীবনের চেয়েও দামি। আরভান তাকে গ্রহণ করেনি বলে দাদাজান হয়তো আবারও তাকে শাহরিয়ারের মতো এক বিকৃত মস্তিষ্কের মানুষের হাতে তুলে দেবেন, শুধু নাতবউ করে রাখার জন্যে।
কাল বিয়ের সাজে বসার আরও একটা বড় কারণ ছিল। পুরো বাড়ি তখন কড়া পাহারায় ঢাকা ছিল। মেজো চাচা আনোয়ার চৌধুরী লোক লাগিয়ে রেখেছিলেন যাতে আজ কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। তখন কোনো উপায় না পেয়ে ঘুমের ওষুধগুলোই ছিল তার শেষ ভরসা। ভেবেছিল কবুল বলার আগে এই বিষ নিজের শরীরে নিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেবে, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আরভান আর জেসিকার আগমনে বাড়িতে এক ধরনের বিশৃঙ্খলা, সবার মনোযোগ বিক্ষিপ্ত। এটাই তার পালানোর মোক্ষম সুযোগ। আয়াত বিছানায় রাখা একটা পুরনো ছবির ফ্রেম হাতে নিল। ধুলোবালি পড়া কাচের নিচে আবছা দেখা যাচ্ছে তার বাবা মা এবং মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট 9 বছরের চঞ্চল আয়াত। আয়াতের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু ছবির উপর পড়ল। সে বিড়বিড় করে বলল, বাবা মা, তোমাদের আয়াত আজ বড় একা। এই স্বার্থপর দুনিয়াতে আমাকে কার ভরসায় ফেলে চলে গেলে? যদি যেতেই হতো তবে আমার সাথে কেন নিয়ে গেলে না? যাকে নিজের সবটুকু উজাড় করে দিয়ে স্বামী মেনেছিলাম, যার জন্য 12টা বছর একটা পবিত্র প্রদীপের মতো নিজেকে আগলে রেখেছিলাম আমি, সে আজ আমায় আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিল। তার কাছে আমি কেবল একটা বাধা, একটা গ্রাম্য বোঝা। আর সহ্য হচ্ছে না মা, আমি এই মিথ্যে সম্পর্কগুলোর বোঝা আর বইতে পারছি না। সে চোখের পানি মুছে শক্ত হয়ে দাঁড়ালো। আবেগ দিয়ে নয়, আজ তাকে বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সে একবার সারা বাড়িটা চেক করার জন্য পা টিপে টিপে ঘর থেকে বের হলো। আফজাল চৌধুরীর ঘরের দরজা ফাঁক দিয়ে উকি দিল। বৃদ্ধ দাদাজান গভীর ঘুমে মগ্ন। আয়াত নিঃশব্দে তার পায়ের কাছে গিয়ে বসে অস্ফুট স্বরে বলল, আমায় মাফ করে দেবেন দাদাজান। আমি আপনার বিশ্বাস আর ভালোবাসা কোনোটারই মর্যাদা রাখতে পারলাম না। আপনার নাতি আমার অস্তিত্ব কেউ স্বীকার করে না। এভাবে রোজ রোজ তিল তিল করে মরে যাওয়ার চেয়ে একেবারে মরে যাওয়া ঢের ভালো। আপনি ভালো থাকবেন। আয়াত বেরিয়ে এলো। শাহরিয়ারের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। শাহরিয়ারও নিশ্চয়ই ঘুমে। সব যখন ঠিক মনে হলো তখনই পেছন থেকে এক ভারী পুরুষালী কণ্ঠস্বরে আয়াতের হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। সো দ্য বার্ড ইজ রেডি টু ফ্লাইট। আয়াত ঝট করে ঘুরে তাকালো। করিডোরের আবছা আলোয় দেখা যাচ্ছে আরভানকে। সে দেয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে, এক হাতে নিজের কপাল চেপে ধরা, ঠোঁটে বাঁকা হাসি। আরভানের পরনে এখনও সেই টি শার্ট যা বিকেলের পুকুরে ডোবার পর শুকিয়ে কুচকে গেছে। আয়াতের ভয়ের মেঘ মুহূর্তে বিস্ময়ে বদলে গেল, কারণ আরভানকে দেখে মনে হচ্ছে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। পরে বয়ফ্রেন্ডের সাথে দেখা করো, এখন আমাকে একটু দেখো। তোমার কাছে কি কি আমার কোনো মেডিসিন আছে? প্লিজ গিভ মি, আই ফিল লাইক ডুইং। আরভান জড়িয়ে আসা কণ্ঠে বলল। আয়াত বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। আরভান আবার বিরক্তি নিয়ে চেঁচিয়ে বলল, কি হলো বললাম না? কোনো পেন কিলার আছে কিনা? জাস্ট হেল্প মি। আয়াত হকচকিয়ে গেল। সে ফিসফিস করে বলল, আস্তে কথা বলুন মিস্টার আরবান, সবাই ঘুমোচ্ছে, জেগে যাবে। আর আমি আপনার ঔষধ কোথায় পাবো? আপনার ব্যাগ কি আমি চুরি করে এনেছি নাকি? আরভান মাথায় দুহাত চেপে ধরে যন্ত্রণাকাতর মুখে আয়াতের মতো করে ফিসফিস করে বলল, শাট আপ আয়াত, ডোন্ট স্টার্ট এ ডিবেট নাও, মাই হেড ইজ এক্সপ্লোডিং। দাদাজান বলেছিল এবারে সব ফার্স্ট এড তোমার কাছে থাকে। আই নিড এ পেন কিলার, কুইক। আয়াত রাগে ফোঁস করে উঠল। আর দাদাজান এই বয়সেও মিথ্যে কথা বলেন কেন কে জানে? আপনার মতো বিলেতি বাবুদের জন্য আমার কাছে কোনো ঔষধ নেই। আরভান টলতে টলতে আয়াতের দিকে এক পা এগিয়ে এলো। ইউ আর সো ইরিটেটিং। গ্রামে কি মানুষ শুধু ঝগড়া করতে জন্মায়? জাস্ট গিভ মি দ্য পিলস, আদারওয়াইজ আই উইল ফেইন্ট হিয়ার। আরভান সত্যি সত্যি ঢলে পড়ে যেতে নিলে আয়াত দ্রুত এগিয়ে গিয়ে তাকে জাপটে ধরল। আরভানের শরীরে স্পর্শ লাগতে আয়াত শিউরে উঠল। আরভান গায়ের চামড়া যেন আগুনের মতো জ্বলছে। আয়াতের বুঝতে আর বাকি রইল না, বিকেলের পুকুরে ঠান্ডা পানিতে হাবুডুবু খেয়ে বিলেতি বাবুর কড়া জ্বর এসে গেছে। আয়াত বিরক্তি ঝেড়ে ফেলে বলল, আমার সাথে চলুন, এখানে ড্রামা করলে সবাই জেগে যাবে। এত রাতে আপনার সাথে আমাকে এভাবে কেউ দেখলে বাড়ি কেউ ভালো কিছু ভাববে না নিশ্চয়ই। আয়াত আরভানকে প্রায় টেনে নিজের ঘরে নিয়ে এলো। বিছানায় বসিয়ে দিতে আরভান ধপাস করে শুয়ে পড়ল। আয়াত ড্রয়ার থেকে প্যারাসিটামল আর এক গ্লাস পানি নিয়ে এলো। এ নিন, খেয়ে নিন। আরভান চোখ অর্ধেক বুঝে তিতকুটে মুখ করে বলল, হোয়াট ইজ দিস? লোকাল মেডিসিন? আই অনলি টেক ব্র্যান্ডস। এই ওষুধকে মরবো নাকি? আয়াতের ধৈর্য এবার বাদ ভাঙল। সে দাঁতে দাঁত চেপে বলল, এটাও ব্র্যান্ডেরই ওষুধ। আর মরলে মরে যাবেন, তাতেও পৃথিবীর মঙ্গল। আপনার মতো জঘন্য মানুষের বেঁচে থেকে তো লাভ নেই কোনো। এই মুহূর্তে এই ওষুধ না খেলে জ্বরে আপনার মাথার ঘিলু সব সিদ্ধ হয়ে যাবে। খান বলছি। আরভান বাচ্চা ছেলের মতো মাথা নাড়াতে লাগলো। নো, আই ওয়ান্ট, ইটস লুক বিটার, জাস্ট কল।
আয়াত আর সহ্য করতে পারল না। সে এক হাতে আরভানের মুখ সজোরে চেপে ধরলো আর অন্য হাতে ট্যাবলেট দুটো তার গলার ভেতর ঢুকিয়ে দিয়ে পানি ঢেলে দিল। আরভান বিষম খেয়ে কাশতে শুরু করলো। তিতকুটের সাথে তার মুখটা কুচকে এমন ছোট হয়ে গেল যে দেখতে অনেকটাই কার্টুনের মতো লাগছে। ইউ মনস্টার, হাউ ডেয়ার ইউ! অসুস্থ হয়ে অন্তত তেজ দেখাতে আসবেন না। আপনাকে যে বিষ না দিয়ে ঔষধ দিয়েছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এখন চুপচাপ শুয়ে থাকুন। আয়াত একটা ভেজা তোয়ালে নিয়ে এলো জলপট্টি দেওয়ার জন্য। সে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। এই লোকটাকে সে চরম ঘৃণা করে, অথচ এখন তার সেবাই করতে হচ্ছে। তার তো উচিত ছিল এখনই এই সুযোগে পালিয়ে যাওয়া। আরভান তো তার কেউ না। ডিভোর্স পেপার কাল সকালে আইনি প্রক্রিয়ায় চলে যাবে, তারপরে এই সম্পর্কের ইতি। তবে কেন সে একজন অপরিচিত লোকের মতো তাকে ফেলে যেতে পারছে না? সম্ভবত তার মানবিকতা তাকে বাধা দিচ্ছে। আয়াত জলপট্টি দিতে শুরু করতে জ্বরের ঘোরে আরভান বকবক শুরু করলো। আয়াত যখন কপাল থেকে জলপট্টি সরাতে চাইলো, আরভান হঠাৎ আয়াতের হাতটা সজোরে ধরে ফেললো। সে আয়াতের কোমল হাতটাকে নিজের গালের সাথে চেপে ধরে পাশ ফিরে শুয়ে বিড়বিড় করতে লাগলো। আরভানের এমন আকস্মিক কাজে আয়াত চমকে উঠল। সে হাত সরিয়ে নিতে চাইলে আরভান আরো শক্ত করে ধরল। আয়াত রাগে আর অস্বস্তিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।